বিএনপি সংস্কার নিয়ে বিএনপির কোনো ধীরগতি নীতি অথবা বিএনপি এটা চায় না এটা বলার ন্যূনতম কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি। নারীরা যদি নির্বাচন করে সরাসরি তার এরিয়া কোন, তার নির্বাচনী আসনটা কোনটা হবে। আমাদের মধ্যে কেউ কেউ সংস্কারের খুব চমৎকার কথা বলে, কিন্তু এটা কিভাবে বাস্তবায়িত হবে সে কথা কিন্তু কেউ বলে না। তো যত বিলম্ব করবেন তত সংকট হচ্ছে। আমাদের কিন্তু অলরেডি কিছু কিছু সংকট কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করছি। নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয়। সংস্কারের বিষয়ে তো আপনি আপনার পর্যবেক্ষণ জানাবেন, আপনার দলের মন্তব্য, কিন্তু নির্বাচন যত বিলম্ব হবে আপনার দলের পক্ষ থেকে বক্তব্য কি আসছে যে নির্বাচন বিলম্ব হওয়ার একটা সম্ভাবনা তো আপনারা দেখছেন, বক্তব্য দিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এই সংস্কার করতে গিয়ে নির্বাচনের বিলম্ব, এটি আসলে আপনারা অন্যভাবে একটু দেখছেন। সংস্কার কতটা জরুরি এটি দিয়েই শুরু করবেন। আর নির্বাচন আপনারা তো একটা নির্দিষ্ট ফ্রেমে বা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বক্তব্যে বলেছেন, একটা আপনাদেরও মতামত ছিল, সেটিতেই যদি আপনারা আটকে থাকেন তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে রাজনৈতিক দলের মতকে কোনো ভাটা পড়বে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক। এখানে সংস্কার নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো দ্বিমত নাই, এবং আপনি দেখবেন আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, এবং আমাদের জোট যারা আছেন 42টি রাজনৈতিক দলের সমন্বয়ে যে জোট, সেখান থেকে কিন্তু আমরা 2 বছর পূর্বে অর্থাৎ 2023 সালের 13ই জুলাই আমরা কিন্তু রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা একটি প্রস্তাবনা উত্থাপন করেছি। আমরা সেখানে যে প্রস্তাবনার কথা বলেছি, পাশাপাশি আমরা এও বলেছি এর চেয়ে যদি বেটার কেউ কোনো প্রস্তাবনা উপস্থাপন করতে পারে আমরা অ্যাকসেপ্ট করতে আমাদের কোনো আপত্তি নাই। তাহলে বিএনপি সংস্কার নিয়ে বিএনপির কোনো ধীরগতি নীতি অথবা বিএনপি এটা চায় না এটা বলার ন্যূনতম কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। এখানে ডাক্তার জেবিন কিছু কথা বলেছে যে ক্ষমতার ভারসাম্য। আপনি দেখবেন আমাদের যে 31 দফা যদি আপনি দফা 4-এ যান, আমরা 2 বছর আগে স্পষ্ট বলেছি যে ক্ষমতার ভারসাম্য আমাদের করতে হবে। আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটা ভারসাম্য, এবং রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভার, এটা কিন্তু আমরা আগেই প্রস্তাবটা উত্থাপন করেছি। এখন আলোচনার বিষয় হলো এটা কিভাবে বাস্তবায়ন করা যায়। আপনি তার থেকে একটা কথা বল, এখানে সবচেয়ে বড় সংকটটা হলো কি, আপনি দেখবেন এই সংস্কারের আলোচনাগুলো সব কিন্তু আপনার মোটা দাগে বলা হচ্ছে যে আমরা ক্ষমতার ভারসাম্য চাই, এটা ছোট্ট একটি শব্দ, কিন্তু এটা বাস্তবায়ন করতে হলে কিন্তু নানা প্রক্রিয়া আপনাকে অনুসরণ করতে হবে। অথবা আপনি জবাবদিহিতা, আপনি কিভাবে জবাবদিহিতার মধ্যে আনবেন, অথবা ক্ষমতা ডিসেন্ট্রালাইজড করা, এগুলি কিন্তু শুধু একটা দুটা শব্দ না, এগুলির মধ্যে কিন্তু নানা প্রক্রিয়া জড়িত আছে। তা আমরা খুব চটুলভাবে কিছু কথাবার্তা বলি, আমরা জবাবদিহিতা চাই, ভারসাম্য চাই, বিকেন্দ্রীকরণ চাই। এখানে একটা জেরিন বলেছেন আপনাকে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে কিন্তু আপনার বাস্তবতার আলোকে আপনার সিদ্ধান্তগুলি নিতে হবে। উনি বলেছে নারীর ক্ষমতায়নে আমরা অবশ্য বিশ্বাস করি। নারীরা বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক। এখন আপনি বলছেন নারীরা সরাসরি ভোটে নির্বাচিত হবে, এটা কিন্তু একটা আলোচনার বিষয়, আমরা দ্বিমত করছি না। কিন্তু দেখেন একটা পুরুষ যখন 300 সিট থেকে নির্বাচিত, তার কিন্তু সুনির্দিষ্ট একটা এরিয়া থাকে যে এই নির্বাচনী এশিয়া থেকে নির্বাচিত হবেন, তার দায়িত্বটা কিন্তু নির্ধারিত যে এখানে সে দায়িত্ব পালন করবেন। কিন্তু আমাদের নারীরা যদি নির্বাচন করে সরাসরি, তার এরিয়া কোন, তার নির্বাচনী আসনটা কোনটা হবে? কারণ মোর দেন আপনার পুরুষ যদি একটা হয়, ওনার কিন্তু 3টে হবে আসন। যদি আপনি 100 ধরি, আমরা এখন মোটামুটি আমাদের প্রস্তাবে 100 বলা হচ্ছে যে নারী 50টা থেকে 100-তে যাবে। 100টা ধরলেও আপনাকে 300 নির্বাচন, এইটা কি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে? এমনি বাংলাদেশের নির্বাচনের নানা সংকট আমাদের মধ্যে আছে নির্বাচন কেন্দ্রিক। তারপর একটা নারীর পক্ষে এই বিশাল এরিয়ায় নির্বাচন করে জিতে আসা তার কতটুকু বাস্তবসম্মত, এটাও আমাদের বিবেচনা নিতে হবে। আপনি একটা উদাহরণ দেখেন, আমাদের এখনও কিন্তু লোকাল গভর্নমেন্টে যান, যদি আপনি পৌরসভায় যান, দেখেন 9 জন কাউন্সিলর নির্বাচিত হয়, ধরেন একটা যেটা ছোট্ট পৌরসভা, আর সিটি কর্পোরেশন তো আলাদা, আর নারী নির্বাচিত 3 জন। ধরেন তার ভোটারদের কাছে যাওয়া, তার ভোটার খরচ কতটুকু, কিন্তু তার দায়িত্ব কতটুকু,
এটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি না। আপনি একটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ে হয়তো বলছেন, কিন্তু আপনি কি এইটি বলবার চেষ্টা করছেন জনাব মোশাররফ হোসেন যে এই যে সংস্কারগুলো এগুলো সময় সাপেক্ষ? অবশ্যই না, এগুলো তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এই যেমন আপনি একটা জিনিস বলে এখানে এই জেমিন বলেছে যে এই যে এখন যে মাননীয় প্রধানমন্ত্রী যে ক্ষমতাটা এনজয় করে, এটা তো কনস্টিটিউশনে আমরাই দিয়েছি সবাই, এই রাজনৈতিক দলগুলি তো সবাই ঐক্যমতের ভিত্তিতে দিয়েছে, কিন্তু দেখা গেল প্র্যাকটিস করতে গিয়ে সে দৈত্য হয়ে যাচ্ছে। এখন সবার মাথা একটা প্রশ্ন করেছে, এখানে চেক আপ ব্যালেন্স দরকার। আপনাকে যে কোনো কিছু তো কখনই আপনি বুঝবেন এটা কোনটা কার্যকরী কোনটা কার্যকরী যখন আপনি প্র্যাকটিস করবেন। যেমন আমাদের সংবিধানে আপনি চমৎকারভাবে লেখা আছে রাষ্ট্রের মালিক জনগণ, আচ্ছা না, আর্টিকেল 7-এ যান আপনি, কিন্তু সে জনগণের ক্ষমতায়ন আপনি কিভাবে নিশ্চিত করবেন সেটা তো যারা রাষ্ট্র পরিচালনা করে তারা করবেন। এখানে জেমিন বলেছেন যে এই স্বাধীনতার 54 বছরে আমরা এখনো নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে সেই আইন করতে পারি নাই, আমরা বিচারপতি নিয়োগ কিভাবে আমরা আইন করতে পারি নাই, আমরা পাবলিক সার্ভিস কমিশন আইন। এখন যে সুযোগটা আমাদের মধ্যে আসছে, আপনি সুনির্দিষ্টভাবে নিয়োগ আইন করেন যে কোন কোন ক্রাইটেরিয়া কোন কোন শর্তে যদি নিয়োগ দিলে আমরা এখানে ন্যূনতম একটা স্বচ্ছতা আসা। কারণ মানুষ তো আপনি এই বাংলাদেশের মানুষ তো আপনি দেবেন, আপনি তো হায়ার করে আনতে পারবেন না, আকাশ থেকে আনতে পারবেন না। সুতরাং এদেরকে যতটুকু আইন কানুন বিধিবিধানের মধ্যে তার রুল অফ বিজনেসের মধ্যে আপনি কতটুকু তার জবাব দিতে মধ্যে আনতে পারেন, এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ সংস্কারের খুব চমৎকার কথা বলে, কিন্তু এটা কিভাবে বাস্তবায়িত হবে সে কথা কিন্তু কেউ বলে না, খুব বলে না। এই জিনিসগুলি কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমি ধন্যবাদ জানাই যে জামিনরা বলছে ক্ষমতার ভারসাম্য, আপনি বলেন যে এইভাবে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা যায়, সেই কথা কিন্তু ছোট্ট একটু শব্দ প্রয়োগ করে তো আপনি সমাধান করা যাবে না। সুতরাং সুনির্দিষ্টভাবে আমাদের এখানে বলতে, এই যেমন আমরা বিচারপতি নিয়োগ, আমরা বিএনপির পক্ষ থেকে কি বলেছি, আমরা বলেছি এই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা, যেখানে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকবে না, বিচারপতিরাই ওই কমিটিতে থাকবে, তারাই নির্ধারণ করবে কি হবে, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা। এই যে আপনার ফাংশনাল গিয়ে এই কাজগুলি কিন্তু আপনাকে বাস্তবায়ন করতে হবে, না কিন্তু আপনাকে এই জবাবদিহিতার মধ্যে অথবা ডিসেন্ট্রালাইজ করা যাবে না। তো সুতরাং এই জিনিসগুলি আমরা করতে চাই যে এই কেউ এই আপনি যেটা আমরা কেন নির্বাচন বিলম্বের ঝুঁকির মধ্যে আছে, আপনি দেখেন এক একটা উইন্ডো কিন্তু খোলা হচ্ছে। বিলম্ব, নির্বাচন ঘিরে বিলম্ব, এটি নিয়ে একটা ভয় কি দানা বাঁধছে কিনা? আপনি ঝুঁকির কথা বলছিলেন না, ভয় আজকে আপনি দেখেন আপনার বাংলাদেশ তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো কিছু না, আমরা তো একটা জিও পলিটিক্যাল একটা পরিবেশের মধ্যে আমরা আছি। এই দেখেন আপনি, আমরা যে কথাটা বলছি যে আপনি যত বিলম্ব করবেন তত সংকট হচ্ছে আমাদের, কিন্তু অলরেডি কিছু কিছু সংকট কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করছি, যেন আইন শৃঙ্খলা আমরা উন্নতি করতে পারছি না, ইম্পর্টেন্ট প্রবলেম। আমাদের অর্থনৈতিক চাকা আমরা এখন সচল করতে পারছি না। আমাদেরগুলি দেখেন তো ফেসিস্ট শেখ হাসিনা সরকার কিন্তু আজকে আমাদের অর্থনীতির অবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। আজকে ব্যাঙ্গুলি দেউলিয়া, এখানে জাবিন আছে, আমি জানি না জাবিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল কিনা, মানে ছিল না, ছিল জাবিন ছিলেন না, সে ডাইরেক্ট চলে আসছে এনসিপিতে। আপনি দেখেন এই এনসিপি জাতীয় নাগরিক কমিটিতে, হ্যাঁ বলছি, ওইটাই আমি বললাম। দেখেন এই যে বৈষম্য বিরোধী মূল তো এদের মূল আন্দোলন তো ছিল ওখানে। আপনি দেখেন তখন কি ছিল, বৈষম্য, যে চাকরি ক্ষেত্রে বৈষম্য, কোঠার কারণে মেধাবীরা চাকরি পাচ্ছে না। তো আপনাকে চাকরি দিতে হলে আমার অর্থনীতির চাকাকে সচল করতে হবে, আমাকে বিনিয়োগ করতে হবে, আমাকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এগুলি না করলে তো আপনি চাকরি দিতে পারবেন না। আজকে দেখেন 9 মাস অতিক্রম করছে, আমরা কি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে এই গভর্নমেন্ট, ইন্টিরিয়ার গভর্নমেন্ট পাচ্ছে না, কারণ আমাদের অর্থনীতির সেই ভারটা বহন করার মতো সক্ষমতা এখন নাই, কারণ ব্যাঙ্কগুলিয়ে দেউলিয়া। তো আপনার যদি মানি সার্কুলেশন না হলে আপনার ইন্ডাস্ট্রিয়াল কী হবে, শিল্পায়ন না হলে আপনার চাকরি কিভাবে হবে, আপনি বিনিয়োগ না করতে পারলে কিভাবে কর্মসংস্থান, এই নানা সংকট। কিন্তু না মোশাররফ হোসেন, এটাও তো ঠিক যে অবস্থায় ফ্যাসিস্ট রেজিম আপনার অর্থনীতিকে রেখে গিয়েছিল 9 মাসে কি তার কোনো উত্তরণ ঘটেনি? এটাও তো উত্তরণ ঘটেছে। আমি এখানে একটা মাইন্ডসেটও আপনাকে চিন্তা করতে হবে। আপনি প্রক্রিয়া জাতীয় কারণে কোনো কিছু হয় নাই, কিন্তু এখানে হইলো একটা মানে এটাকে কি বলবো আমরা, একটা এটা মানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু এটা হচ্ছে। আপনি থিওরিটিক্যাল কিন্তু আপনি বাড়াতে পারেন। এখন হলো কি সব দলগুলি আমরা একটা অর্জন করেছি, ছাত্রগণ অভ্যুত্থান, এখানে এই গভর্নমেন্টকে সহায়তা করার সবার আমার, যেমন আমরা একটা ডেইলি আমরা প্রচার করতেছি একটা যে আমাদের রেমিটেন্স আসতেছে, আমরা বলি না, আপনারা কিন্তু আপনার মিডিয়া প্রচার করেন রেমিটেন্স, এটা তো ইন্ডিভিজুয়াল, আমার আত্মীয় চাকরি করে, আমার কেউ চাকরি করে, সেটা ডলারের আমার যে ঘাটতিটা আছে সেটা হয়তো কিছুটা আমাকে সহায়তা করছে, কিন্তু সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে আমার কি কোনো সহযোগিতা হচ্ছে না, কারণ আমার বিনিয়োগ হচ্ছে না, কারণ আমার যারা ডেভেলপমেন্ট পার্টনার স্পষ্ট আমাকে বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা বিনিয়োগ করবে না। এই ঝুঁকিগুলি আমাদের আছে। পাশাপাশি আপনি দেখেন আমরা কেন ঝুঁকির কথাগুলো বলছি, এই দেখুন এখন নতুন একটা
আমাদের একটা উপদ্রব আমাদের মাথার উপর চেপে পড়ছে, এই যে মানবিক করিডোর মিয়ানমারের। মানবিক করিডোর দিলে এখানে আমাদের বাংলাদেশের মতো একটি দেশে কি সংকটের মধ্যে আমরা পড়তে পারি, সেটা কি আপনি একবার চিন্তা করেছে কেউ? আমি স্পষ্টভাবে একটা প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে এই দেশের মানুষ 16 বছর ধরে বা তারও বেশি সময় ধরে সুষ্ঠুভাবে ভোটে অংশ নিতে পারে নাই। সেই ভোট যেটি খুব আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ভোটটি অনুষ্ঠানের জন্য এই দেশের মানুষের ভোটাধিকারের জন্য, এই দেশের 4 কোটি তরুণের জন্য ভোটটা খুবই জরুরি। সেই জরুরি ভোটের জন্য সংস্কার জরুরি কিনা? অবশ্যই সংস্কার। আমি আপনার অভিজ্ঞতা আছে কিংবা আপনি ওই সময় কতটুকু বয়স আই ডোন্ট নো, আমি জানি না। 90 সালে যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন এরশাদের সাজানো, টোটাল বাংলাদেশটা এরশাদ যেভাবে চালিয়ে যায়, অনলি তখন কেয়ারটেকার গভর্নমেন্ট 90 ডেজের মধ্যে। আমি একটু বলি, তৎকালীন সময় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনি শুধু একটা ঘোষণা করেছিলেন, আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এরশাদের প্রশাসনটা রেখে উনি শুধু আপনার, আমি জানি না আপনি কতটুকু বাস, আমরা তখন ছাত্র ছিলাম, শুধু একটা দড়ি টানিয়ে একজন আনসার আর একটা বাঁশের লাঠি দিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করছে। ভোট নিশ্চিত হওয়ার মানে এই ক্ষেত্রে কোনো আমরা এখন যেই বর্তমানে পরিস্থিতি বিরাজ করছে, ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে, এতে কোনো আপনার সন্দেহ নাই। কিন্তু কাজ হলো আপনি এই সংস্কারের মধ্যে, কারণ আপনার কাছে তো একটা সুযোগ এসেছে, এই সুযোগটার মধ্যে আপনার কতটুকু সংস্কার নির্বাচন যাবে এইটাও ব্যাপার। আর আপনি যদি বিলম্বিত করেন তাহলে যে সুযোগটা আমার মাঝে এসেছে সেইটাও হাতছাড়া হয়ে যেতে পারে।